আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার জীবনে অনেক আনন্দ। অনেক আশার অবসান ঘটিয়ে আমার একমাত্র সন্তানের মুখে ভাতের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। সহদেবকে বললাম, সহদেব খাওয়া দাওয়ার জন্য কোনো ত্রুটি না হয়। কে কার কথা শুনে যে যার আনন্দ নিয়েই ব্যস্ত। এই যে তুমি এখানে দেখো না, আজকের এই আনন্দ দিনে সোনা কেমন কান্নাকাটি করছি, কিছুতেই আমি চুপ করতে পারছি না। আর ওদিকে সহদেবকেও খুঁজে পাচ্ছি না। না না না, সোনা কাঁদে না, কাঁদে না। এই দেখো না, আজ তোমার মুখে ভাতের অনুষ্ঠান, তুমি পায়েস খাবি, কত লোক তোমাকে দেখতে আসছে, আর তুমি এই আনন্দ দিনে কাঁদছো। দাও দাও সাবিত্রী, সোনাকে আমার কোলে দাও। দেখেছো সাবিত্রী, সোনা আমার কোলে আসতে ওর কান্না কেমন চুপ হয়ে গেল। চুপ করবে না বাবা বলে কথা। জানো সাবিত্রী, অনেক বছর পর আমাদের স্বপ্ন সার্থক হতে চলেছে। কিন্তু আমার মনে যে বড় ভয় করছে গো। ভয়? ভয় কেন জানি না, মনের মধ্যে একটা কুসংকেত বারবার উকি মারছে। না না, কোনো ভয় নেই, এ তোমার ভ্রান্ত ধারণা। সাবিত্রী, আমরা দুজনে স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুক্ত ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চশালীর বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা পিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে না জানি পাই, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। আবার কান্নাকাটি শুরু করেছে। দাও দাও, তুমি আমার কাছে দাও। সহদেব, সহদেব, সোনা দুধের বোতলটা নিয়ে আয়। হ্যাঁ, এই তোমার সহদেব হয়েছে, 1 বছর হতে না হতেই নিজের সন্তানের মতো হয়ে উঠেছে। সহদেব এই বাড়িতে আসার পর বাড়িটা যেন নতুন করে প্রাণ পেল, ওই বাড়িটাকে হাসি ঠাট্টায় ভরিয়ে রেখেছে। ওই হাসি ঠাট্টার কথা মনে করলে আমাদের কলেজ জীবনের কথা মনে পড়ে যায়। আমরা যখন কলেজে পড়তাম তখন কত আড্ডা মারতাম, তোমার মনে আছে সাবিত্রী? মনে থাকবে না, খুব মনে আছে। তোমার মনে আছে কলেজে একবার নাটক করতে গিয়ে তুমি কর্ণ আর আমি কুন্তির চরিত্রে অভিনয় করেছিলাম। আরে বাবা, কি না অভিনয় করেছিলে! কি গো, আজ একবার হবে নাকি? তা তুমি যখন বলছো হোক। বাচ্চা, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোর বিশ্ব সাথে। আমি সেই আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোর দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নতনেত্র কিরণ সম্মত চিত্ত বিগলিত আমার সূর্যকর সাথে শৈল তুষারের মতো, তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশুকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে, জন্ম মোর বাধা আছে কি রহস্য রে তোমার সাথে, হে অপরিচিতা। ধৈর্য ধরনে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে অগস্ত চলে, সুন্দর তিমির আসুক নিবিড় হয়ে, কহি তুলিবি কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী। কি না অভিনয় করলে, হাততালি না দিয়ে আমি থাকতেই পারছি না। তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো গো। এই সহদেব তখন থেকে বলছি সোনার দুধের বোতলটা নিয়ে। সহদেব, সহদেব, সোনার দুধের বোতলটা নিয়ে আয়। দুধ এনেছি গিন্নিমা। দেখি তুই এলি, সহদেব কোথায়? সহদেব এখন কাজে ব্যস্ত হচ্ছে, তাই তো আমি নিয়ে এলাম। খিদে জ্বালে বাচ্চাটা কান্নাকাটি করছে আর তার দুধ তুই খাচ্ছিস। এখন তো দুধ খাচ্ছে, একটু পরে সম্পত্তি খাবো। মানে আপনাদের এখানে আমি অনেকদিন ধরে ম্যানেজারি করছি। আমার 5 বছরের ছেলেটাকে রেখে আমার বউটা মারা যায়, এটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ জানি। আপনাদের সন্তান হচ্ছিল না বলে আপনি আমার সঙ্গে কথা দিয়েছিলেন আপনাদের সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে উইল করে দেবেন। হ্যাঁ বলেছিলাম। তার কি হবে কর্তাবাবু? কি আর হবে, এখন তা সম্ভব নয়। কেন সম্ভব নয় কর্তাবাবু? এখন আমাদের সন্তান হয়েছে, বংশের উত্তরাধিকারী হিসেবে সমস্ত সম্পত্তি আমার সোনাই পাবে। ভুলে গেছেন সেই প্রতিশ্রুতির কথা? তাহলে এই মুহূর্তে আপনাদের দুজনের দেব আমি নিদারুণ ব্যথা। আমার সন্তান যখন সম্পত্তি থেকে বঞ্চিত হবে, তখন আপনাদের এই সন্তানকেও আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। মানে আপনাদের এই সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তুই কি বলছিস রে জানোয়ার? জানো তো আপনি বাংলার মিস্টার শ্যামাপ্রসাদ চ্যাটার্জি, ওদিকে অনুষ্ঠান চলছে, এদিকে আমি অন্য অনুষ্ঠান করব। দিন বাচ্চাটাকে আমার কাছে, দিন বলছে, দিন বলছে, দিন। আমি বেঁচে থাকতে এত বড় ক্ষতি হতে আমি দেবো না। কোথায় আছো? এই শয়তানের হাত থেকে সোনাকে বাঁচাও।
আজ আর আপনার চিৎকারে কেউ সাড়া দেবে না। দিন বাচ্চাটাকে আমার কাছে দিন বলছে, দিন বাচ্চা দেন। তবে তবে রে জানোয়ার, আজ তোকে আমি না 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 না, কাঁদে না কাঁদে না, শোনো, কাঁদে না কাঁদে না, একদম কাঁদে না। এবার এবার আমি তোমাকে পাঠিয়ে দেবো তোমার বাবার কাছে। হ্যাঁ, তুমি তোমার বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে কানামাছি খেলবে, কানামাছি। দেখ আবার কাঁদে, তোর কান্না আমি বন্ধ করে দেবো। জরা জরা হে ধর্মস্য গ্লানিভূতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য সঙ্গমহম সৃজমহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুর্দশম ধর্মস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। একই সহদেব তুই? তোদের চিৎকার শুনে ছুটে এলাম। তুই কি করলি? করতে বাবুকে তুই খুন করলি, আর গিন্নি মা অজ্ঞান হয়ে গেছে। এই জানোয়ার, একটা পরিবারকে ধ্বংস করার পরে ও একটা নিষ্পাপ শিশুকে তুই খুন করতে চাইছিস? খুন আমি করবো। পারবি না। আমি বেঁচে থাকতে কিছুতেই পারবি না। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সারা পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাস নবজাতকের কাছে অঙ্গীকার। সূর্য এবার এবার কি করবে, কি করবি? আমাকে তুই মারিস না, মারিস না। আর তোকে না পারলে আমার কর্তাবাবুর আত্মা যে শান্তি পাবে না। আমাকে তুই ক্ষমা করে দে। তাহলে বলে এমন কাজ কোনদিন করবি না। কোনদিন করবো। এখান থেকে পালিয়ে যাবে, পালিয়ে যাবো, পালিয়ে যা, পালিয়ে পালিয়ে। শেষ হয়ে গেছে, শয়তানটা একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু কিন্তু এখন এই নিষ্পাপ শিশুটাকে নিয়ে আমি কি করবো? কিন্তু মা অজ্ঞান হয়ে গেছেন এই অবস্থায়। এই অবস্থায় আমি যদি ওকে এখানে রাখি, তাহলে তাহলে এই শয়তানটা ছেলে বড় হয়ে বাপেরও বাপ হবে। আর আর রক্ত কখনো বেঈমানি করে না। হায় ঈশ্বর, ঈশ্বর তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করব, কি করব? কাঁদিস না, কাঁদিস না, ওরে ওরে তোকে তো বাঁচাতেই হবে, না হলে না হলে এই অগাধ সম্পত্তি যে সব শেষ হয়ে যাবে। তাই তাই যেমন করে হোক, তাই যেমন করে হোক এই পৃথিবীতে আমি তোকে বাঁচিয়ে রাখবই রাখবো। কাঁদিস না রে, মুছরে কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন।
বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে। আমার সুখের ছোঁয়ায় ভরবে জীবন। কাঁদিস না রে মুছিলি নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো রচনা যাত্রার উদীয়মান নাট্যকার কুমার দীপ্ত, নির্দেশনা যাত্রার দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত নৃত্য গণেশ শঙ্কর, যন্ত্রসংঘ মাস্টার অর্জুন বর্মন, মাস্টার অরবিন্দ হিরুবাবু, আলো ধ্বনি আবির, নিয়ন্ত্রণে মাস্টার গুরুপদ ও মদন কুমার, দল ম্যানেজার কৃষ্ণ কুমার, সহকারী ম্যানেজার মদন আদক, জেনারেল ম্যানেজার নারায়ণ জানা, প্রধান উপদেষ্টা জুলফিকার আলী ও দেবু মিশ্র, পরিবেশনায় হিজলি বাবার আশীর্বাদ ধন্য গন্ধর্ব অপেরা। শুরু করছি মিস চন্দনা প্রতিষ্ঠিত, বিএম প্রযোজিত ও এসকে জাহাঙ্গীর পরিকল্পিত মঞ্চ দূরদর্শনের অষ্টাদশী গায়িকা নায়িকা মিস তিথি, যাত্রার জনপ্রিয় গায়ক নায়ক কুমার সুকুমার, যাত্রার গায়ক নায়ক কুমার সুদীপ ও বর্তমান যাত্রার নবধারার একমাত্র আধুনিক গায়ক ও খলনায়ক কুমার দীপ্ত অভিনীত গন্ধর্ববীরের 1431 সালের সারা জাগানো সামাজিক যাত্রাপালা হরিণ যাবে বাঘের গাল, হরিণ চাটে বাঘের গাল, হরিণ চাটে বাঘের গাল।
হচ্ছে 20 বছর পর। অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু তুমি এখনো পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারো বিয়ে? না। আরে বাবা, বিয়ে তো করবো, তার আগে তোমার সঙ্গে জুটি প্রেম করে নি। প্রেম করতে আমার বয়ে গেছে, কত বছর কতবার বললাম চলো কত পালিয়ে যাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আই, তোমার কি তো হলো অন্য কারোর সঙ্গে? ধাত, ওসব কথা বাদ দাও তো। এবার কিন্তু সত্যি বলে দিচ্ছি, তুমি তো আমাকে বিয়ে না করো না, তাহলে আমি এক পুরুষ সাথেই পালিয়ে যাই। বুড়ো, আরে যাও যাও যাও, তোমার মতো মেয়েকে বুড়ি ছাড়া আবার কে বিয়ে করবে? তাহলে তুমি আমাকে ভালোই বাসো ও না? বাবা, আবার কান্না হচ্ছে। আরে বাবা, তোমাকে না ভালোবেসে আমি কি থাকতে পারি? তুমি আমি মেঘ, তুমি বৃষ্টি, আমি সাগর, তুমি নদী, আমি আকাশ, তুমি বাতাস, আমি চাঁদ, তুমি জ্যোৎস্না। সত্যি বলছো? কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। এই রে! অনেক দেরি হয়ে গেছে গো, ওদিকে মামা হয়তো আমাকে খোঁজাখুঁজি করছে। আমাকে দেখতে না পেয়ে রণক্ষেত্র তো বাঁধিয়ে দেবে, আমি চাই। মেরা, মেরা, মেরা সরে যাও, সরে যাও, মেরা সরে যাও, সরে যাও, মেরা সরে যাও। কেন? একই বাবা তুমি? আচ্ছা তোরা কি ভেবেছিস এই বয়সে আমি খেটে খেটে মরবো আর তোরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি? বাবা! চুপ! সংসারের প্রতি কারো কোনো মন নেই, দিন রাত বাউন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে, আমাকে তোরা পাগল করে দেবে। বাবা! আচ্ছা সংসারের প্রতি তোদের কোনো কর্তব্য নেই? বাবা, কর্তব্য তো সবার থাকে, কিন্তু কিন্তু কি? আরে কিন্তু কিসের বাবা? কে কতক্ষণ তোরা বাড়িতে থাকিস? আর হয়েছে আমার ওই মেয়েটা এক মুহূর্ত যদি বাড়িতে থাকে, কেন, সে কোথায় গেছে? কোথায় আবার মাঠে ঘাটে ঘুরছে আর বলছে বাবা, পথে পথে রয়ে যাব এই কামনায়, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায়, আর কিছু না। ধরণীর পথে পথে রয়ে যাব এই কামনায়, আর কিছু না। তোকে আমি খুঁজে বেড়াচ্ছি। এই আমাকে খুঁজিস কেন রে? তোর ভাই কানু একটা খুব খারাপ ছেলে। খুব খারাপ ছেলে, অথচ তাকে একদিন না দেখলে তো রাতে ঘুম আসে না। আরে আমার ভাই যদি শিবপুর গা থেকে চলে যায় তখন কোথায় খুঁজবি? না না, একদমই খুঁজবো আচ্ছা না। ঠিক আছে, দেখা যাবে। তবে আমার ভাই বলে বলছি না, আমার ভাইয়ের সঙ্গে প্রেম করার জন্য না কত মেয়ে পাগল হয়ে যায়। কেন, তোর ভাই কি যাত্রার হিরো নাকি? আরে হিরো মানে একেবারে চকলেট হিরো। আর তার সঙ্গে যদি কেউ প্রেম করে না তাহলে কিন্তু জিএসটি দিতে হবে। এই মেয়েরা ছাড়ো সব কথা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? আচ্ছা বলতো, এই পৃথিবীতে মেয়েদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? ভালোবাসা ছাড়াইয়া আছে কি? ভালোবাসা ছাড়াইয়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়াইয়া আছে কি? এভাবে ভালোবাসা পেতে যায়, এভাবে
তার বালা কাছে কি ভালোবাসা ছাড়ায়া আছে কি? ডাব খাচ্ছি, কচি ডাব। ডাব খেলে শরীর মন দুটোই ভালো থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেশ্বর। জীবকে ভালোবাসো, ফল পাবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেশ্বর। সরি, বিবেকানন্দ। শিক্ষা বলে কিছুই নেই দেখছি। শিক্ষার কথা বলছো তুমি, শিক্ষার কথা বলছো। শিক্ষা এখন ধর্মতলায়, শিক্ষা গড়ের মাঠে। শিক্ষা এখন ধর্মতলায়, শিক্ষা গড়ের মাঠে। পরীক্ষার্থীর প্রশ্ন আগের দিনে যাচ্ছে শুধু মেলে। শিক্ষার কথা কি বলবো আর? শিক্ষা এখন তিহার জেলে গো, শিক্ষা এখন তিহার জেলে। তাই যে দেশে শিক্ষার নামে গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, সেই দেশে জন্মে শিক্ষা নয়, ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই গো, ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। ওরে বাবা, এ তো দেখছি কানা খোড়া একগুণ বাড়া। খোঁড়া আমি জন্ম থেকে। আমার বাবার কুকর্মের জন্য পাড়ার লোক মেরে বাবাকে খোঁড়া করে দিয়েছিল। আর সেই দিন মা বাবাকে খুব বকেছিল। বাবা রেগে গিয়ে খোঁড়া পায়ে মায়ের পেটে একটা সজোরে লাথি মারে। আমিও খোঁড়ায় জন্মগ্রহণ করলাম, মাটাও সালা মারা গেল। কি উদ্দেশ্যে এখানে এসেছেন? ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন, টাকা মাটি, মাটি টাকা। সেই মা মাটির বুকে দাঁড়িয়ে কচি কচি মাংসের দাম জিজ্ঞাসা করবো না, সেটা কি কোনোদিন হয়? ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন, টাকা মাটি, মাটি টাকা। সরি রামকৃষ্ণ। আর কচি মাংসের কত টাকা দাম সেটা জেনে আপনার কি? আমি জানি কচি মাংসের দাম অনেক বেশি, তাই তো বুড়িরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, শুধু কচি কচি মেয়েরাই ধর্ষণ হচ্ছে। আপনার শরীর থেকে একটু রক্ত দেবেন? রক্ত নিয়ে কি করবে? পরীক্ষা করে দেখতাম সত্যি কি আপনার গায়ে মানুষের রক্ত নাকি জানোয়ারের রক্ত। আমি কিন্তু তোমার ভীষণ ভক্ত। নরম তুলতুলে জংশন বডি অয়েল ব্যবহার করো। এই হাত ছড়া ধর। এই এটা কে রে? ও হচ্ছে আমার বন্ধু মীরা। জিরার মতো কেন, গোলমরিচের মতো হতে পারুনি? কি বলছেন আপনি? শাকচুন্নি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, আমি লক্ষ্যই করিনি। হাত ছড়া বলছি। এ বাবা, এত শক্ত জাপানি তেল ব্যবহার করো নাকি? লজ্জা করে না এই সমস্ত অশ্লীল কথা বলতে? লজ্জা, লজ্জা পেতেছি সজ্জা উলঙ্গতার তরে। লজ্জা আমার থাকবে কেন? লজ্জা থাকা উচিত যাদের, যারা প্রত্যেক দিন সকালের খবরের কাগজের প্রথম পাতায় ধর্ষণের খবর আর নিচে অশ্লীল তেলের বিজ্ঞাপন দেয়। লজ্জা তো তাদের থাকা উচিত, আমার থাকবে কেন? তারা তো কোটিপতি। মদ যারা বানায় তারাও তো কোটিপতি, সিগারেট যারা বানায় তারাও তো কোটিপতি, মোবাইল যারা বানায় তারাও তো কোটিপতি। কিন্তু এক মুঠো ভাত আর আলু সেদ্ধ ছাড়া যে বাঙালি জাতি বাঁচতে পারে না, সেই আলু আর ধান যে চাষি তৈরি করে, সেই চাষি অনাহারে গলায় দড়ি দিয়ে মরে কেন? বলতে পারবে কেন মরে? ওসব বাজে কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই। এই চল চল মীরা। দাঁড়াও, বেশ তো গল্প করছিলাম, তোমরা চলে গেলে আমি কার সঙ্গে গল্প করবো? একটু সিন্নি দাও না আমারে। চলো, কি ভেবেছিস তুই? মেয়েরা দুর্বল বলে তোর যা কিছু তাই করবি? তাদের ইজ্জতের কি কোনো মূল্য নেই? মনে রাখছিস জানোয়ার, এমন একদিন আসবে আমি তোর অত্যাচারের হাত ভাঙতে ধারণ করবো মহাকালের মহারুদ্র রূপ, আর তখনই জানবি আমার আসল রূপ। আমার এক হাতে দেশলাই আর অন্য হাতে কাঠি, শুধু সংযোগের অপেক্ষা। এখন চলছে শুধু জনজাগরণ, আর এরপর শুরু হবে প্রতিবিধান। বাবা, একটা বেশর মুখে বড় বড় কথা। বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলে ডাকছিস যাকে? একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে, বুঝবি বিয়ের পর। কন্যা ভ্রূণ হত্যা করিস, বিবেক কোথায় থাকে? আরে নারী যদি নাইবার হয়, মা বলবি কাকে রে জানো? মা বলবি কাকে? এ আমার গালে তুমি চড় মারলে। এখন তো শুধু চড় মেরেছি, এরপর যদি আর বাড়াবাড়ি করিস এমন আর মারবো তোর অন্নপ্রাশনে ভাত উঠে আসবে। আমার গায়ে হাত পরে বুঝবে জ্বালা। আরে বলে এখান থেকে চলে যা, আর তা না হলে তোর গলায় আমি পরিয়ে দেবো ছেঁড়া জুতোর মালা। তোর খুব তেজ তাই না? তোর তেজ আমি ভেঙে দেবো না চলে, ভেঙে দেবো।
এ কে রে? কানু রে হারামজাদা কানু, এটা শিবপুর। এখানে না থেকে বেশি গরম, না থেকে বেশি ঠান্ডা। এখানকার মা বোনদের গায়ে যদি তুই হাত দিস না, তোর পিঠে পড়বে বড় বড় ডান্ডা। বরবাদ করে দেবো রে, তোদের এই সারা লাইফটা আমি বরবাদ করে দেবো। আমি বেঁচে থাকতে তুই কারো কোনো ক্ষতি করতে পারবি না। এখানকার মা বোনদের গায়ে যদি আছড়ে পড়ে ঝড়, আমি বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো। আসে যদি প্রবল বৃষ্টি, আমি ছাতা নিয়ে দাঁড়াবো। তবু আমি কারো কোনো হতে দেবো না ক্ষতি। আমি ভেঙে দেবো তোদের এই শক্ত ঘাটি। আমি একটা ছোট্ট দেশলাই কাটি। এত নগণ্য হয়তো চোখে পড়েনি, তবু যেন মুখে আমার উস্কুচ করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবে দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই কাটি। আমি একটা ছোট্ট দেশলাই কাটি। আরে কে আছিস? একটা ছেঁড়া জুতোর মালা নিয়ে আয়। আরে নিয়ে আয়। আয় নে ভাই মাখা। এবার বুঝবে চাদু, মেয়েদের ইজ্জতে হাত দেওয়ার কি জ্বালা। আয় নে নে ভাই, এবার তুই শুরু কর। হে ওই লাতি লেং, ভেঙে ওই গেল ঠ্যাং। হে ওই লাতি লেং, ভেঙে ওই গেল ঠ্যাং। ভাঙলো মাথা তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। খুব মজা পেলেন, খুব হাসলেন। হাসুন হাসুন, খুব ভালো করে হাসুন, কিন্তু মনে রাখবেন আমিও কিন্তু একটা বিষাক্ত মাল। চালবো এমন চাল, সেই চালে সবাই হয়ে যাবেন নাজেহাল। সময় নষ্ট করবেন না, দেখতে থাকুন হরিণ চটে বাঘের গড়। জল জল জল, সমস্ত কাগজপত্র সব জল, দলিল জল, সার্টিফিকেট জল, এমনকি থানার কেসের ফাইলগুলো জাল। তার সঙ্গে আমিও একটা জালি মাল। ভাবা যায় কোন রাজ্যে বাস করছি আমরা, যে রাজ্যে আসলের চেয়ে নকলের দাম বেশি। সেই রাজ্যে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে থাকবো না কেন, সিদ্ধারা যাতে সোজা থাকে তার জন্য মাইনে নিচ্ছে। আবার রাতের অন্ধকারে বাম পকেটে তোলাও তুলছি। বন্ধ করুন, তোলা নেওয়াটা এবার বন্ধ করুন, তা না হলে থেমে যাবে আপনার আগামী দিনের চলার পথ। বন্ধ করব কি না করব সেটা আপনার কাছ থেকে পরামর্শ নিতে হবে নাকি? পরামর্শ নিতে আমি বলছি না, তবে একটা কথা বলবো, সাধারণ মানুষের উপকারের জন্য এই পোশাকটা গায়ে চাপিয়েছেন, আবার সেই সাধারণ মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইছেন। অন্যায়! হ্যাঁ, এটা অন্যায়। অশোক স্তম্ভকে সম্মান দিতে না পারেন, কিন্তু অসম্মান করবেন না স্যার। সামান্য একটা কনস্টেবল হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? জ্ঞান আমি দিচ্ছি না, বরং অজ্ঞানকে সজ্ঞান করার চেষ্টা করছি মাত্র। আপনার কথা শুনলে আমার সংসার চলবে কি করে? মানে সরকার তো আপনাকে মাসে মাসে মাইনে দিচ্ছে, তা থেকে সংসার চালাবেন? আরে বাবা, যে টাকা পাই সে টাকায় দুমুঠো ডাল ভাত জোটে, কিন্তু বউয়ের শাড়ি গয়না জোটে না। ও, তাহলে বউয়ের শাড়ি গয়না কেনার জন্য কি হাত পাতেন? অফকোর্স, এখনকার দিনে বউ হচ্ছে পরম দেবী, সকাল সন্ধ্যে পুজো করা চাই এখনকার মানুষদের ধর্ম। আর তা না হলে প্রত্যেক পুরুষকে অকালে মরতে হবে। যেমন ধরুন, বউকে আপনি শাড়ি গয়না দিলেন, বউ আপনাকে বলবে ওগো খাবে ইসু। আবার ওই শাড়ি গয়না যখন পুরাতন হয়ে যাবে তখন বউয়ের সুর পাল্টে গিয়ে বলবে ওইখানে খাবার রাখা আছে, গিলে নাও। তাহলে এবার ভাবুন। ভাবছি কি ভগবান যে কেন আপনাকে মানুষ করে পাঠিয়েছেন তা তিনি জানেন। যদি আপনাকে হিজড়ে করে পাঠাতো তাহলে বোধহয় ভালো হতো। কি বললেন? আমি হিজড়ে? ও,
তাহলে কি বনের পশু বললে ভালো হতো? আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা পরিসীমাটা আপনার কাছ থেকে শিখতে হবে না স্যার। শুধু একটা কথা মনে রাখবেন, নিরাকার নৌকা বেয়ে আসার কোলে পৌঁছাবার আগে আপনি যেন ডুবে না যান স্যার, আপনি যেন ডুবে না যান। সামান্য একটা 8 কনস্টেবল আমাকে জ্ঞান দিয়ে গেল। হরিহর জানে না আমি রথে সিম সিম করে এগিয়ে যাব সাফল্যের স্বর্ণ শিখরে। দালাল! সামনে তাকালে দালাল, পেছনে তাকালে দালাল। খুঁজছে জমি বিক্রির দালাল, বাড়ি বিক্রির দালাল, নারী পাচারের দালাল, বাচ্চা বিক্রির দালাল, যৌবন বিক্রির দালাল। দালালে দালালে সারা জায়গাটাই ভরে গেছে। এই পাগলি, তুই এখানে কি করে এলি? এই তো পুলিশের উদ্দীপনা ভারতবর্ষকে বিক্রি করার দালাল। শাট আপ! কি জন্য এসেছিস তাই বল। খুঁজছি গো খুঁজছি। কি খুঁজছিস? মনুষ্যত্ব হচ্ছে তো নাকি? এই এখানে পাগলামি না করে এই জায়গাটা পাল্টা। আমাকে জায়গাটা পাল্টাতে না বলে তুই তো চরিত্রটাকে পাল্টা। এই পাগলি, না হলে তোরা যা শুরু করেছিস তাতে করে শিবপুর গ্রামের ছেলে মেয়েরা তোদের নীতিটাকে পাল্টে দেবে। নীতিটাকে এই পাগলি, তুই জেনে রাখ, এই শিবপুর গ্রামের ছেলেমেয়েরা আমাকে রথিন দারোগা বলে জানে, আর এই গ্রামের ছেলেমেয়েরা পাল্টাবে আমার নীতি। আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি পরিবর্তনে গান লেখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবার কলম ধরেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু চিৎকার করে বলছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। চুপ কর! কাকে খুঁজতে এসেছিস তাই বল। আমার সীতা কি গো? সীতা কি? হ্যাঁ গো দারোগা বাবু, জানে আমার সীতা না, আমার সীতা ফুটফুটে দেখতে ছিল। সেদিন ছিল সীতার মুখে ভাতের অনুষ্ঠান। হঠাৎ হঠাৎ এক শয়তান এসে আমার সীতার বাবাকে মেরে আমার সীতাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার সীতাকে বাঁচাও, আমার সীতাকে বাঁচাও, আমার সীতাকে বাঁচাও। কিন্তু কিন্তু কেউ আসেনি গো দারোগা বাবু, কেউ না, কেউ না, কেউ না। আমি ওই শয়তানের হাত থেকে আমার সীতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেছিলাম, পারিনি গো দারোগা বাবু, পারিনি, পারিনি, পারিনি। সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। রাম পাগল পদ্মিনী অযোধ্যা হারালো। রাবণের দল বসলো অযোধ্যার সিংহাসনে। বাহ 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 বাহ! বাল্মীকি মুনির লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হয়ে গেল ওই কলিযুগের মুদিখানার দোকানে গো, কলিযুগের মুদিখানার দোকানে। চুপ! বড় বড় বলি, এই মুহূর্তে তোর এই নীতি কথা শোনার মতো আমার সময় নেই। যা এখান থেকে, তুই চলে যা। একজন আইনের রক্ষক হয়ে বেআইনি ভাবে এক অসহায় মাকে আপনি ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। বাহ, চমৎকার চমৎকার আপনার নৈতিক কর্তব্য। ওই এসে গেছে ধর্মপুত্র যুধিষ্ঠির। না, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির নই, তবে আমি স্রষ্টার বুকে সৃষ্টি। আমি পাপের অনুতাপ, আমি তাপ, আমি হাহাকার, আমি মর্তের সাহারা, গভীর ছায়া, আমি অসীম অতৃপ্ত অভিশাপ, আমি ঝড়, আমি সাইক্লোন, আমি মহাকালের মহাপ্রলয়। সেটাই হলো, কিন্তু তোর নাম কি? সহদেব, চাকর সহদেব। চাকর সহদেব? হ্যাঁ চাকর, তবে মূর্খ নয়, শিক্ষিত চাকর। চাকর আবার শিক্ষিত? ও
তাহলে আপনার নিয়ম অনুযায়ী চাকর কোনোদিন শিক্ষিত হতে পারে না, তাই না স্যার? তাহলে শুনুন স্যার, আপনার মতো আমিও তো একদিন সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ আমাকে মাথা উঁচু করে বাঁচতে দেয়নি স্যার। একটা চাকরির জন্য, শুধুমাত্র একটা চাকরির জন্য শিক্ষার সার্টিফিকেট গুলোকে হাতে নিয়ে আমি কতজনকে বলেছিলাম, দিন না বাবু, আমাকে একটা চাকরি দিন না, একটা চাকরি দিন না বাবু, একটা চাকরি দিন, একটা চাকরি। দেয়নি স্যার, সেদিন কেউ আমাকে একটা চাকরি দেয়নি, বরং আমার চোখের সামনে আসল সার্টিফিকেট গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে নকল সার্টিফিকেট গুলোকে প্রাধান্য দিয়ে মুঠো টাকা দিচ্ছে আর চাকরি দিচ্ছে, টাকা দিচ্ছে আর চাকরি দিচ্ছে, টাকা দিচ্ছে আর চাকরি দিচ্ছে। সেই থেকে ভাবলাম আজকালকার দিনে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি করার থেকে বিনা ঘুষের চাকরগিরি করা অনেক ভালো স্যার, অনেক ভালো। তোর এই ভ্যাট বোকা আমার সহ্য হচ্ছে না। এখনই এই মুহূর্তে এই পাগলিটাকে নিয়ে এই থানা চত্বর থেকে বেরিয়ে যা। আমি ডিউটি থেকে ফিরে এসে তোদের দুজনকে দেখে তার ফল কিন্তু ভয়ঙ্কর হবে, ভীষণ ভয়ঙ্কর। গিন্নিমা, আপনি এইভাবে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন কেন? সীতার খোঁজে। গিন্নিমা, এই সহদেব রে, বল না আমার সীতা কোথায়? কোথায় এটাকে লুকিয়ে রেখেছিস? বল না, বল আমাকে গিন্নিমা, আমি আপনাকে কতবার বলবো, ওই শয়তানটা আপনার সীতাকে মেরে ফেলেছে। না রে সহদেব, না, অবশ্যই তো মরতে পারে না রে গিন্নিমা, অবশ্যই তো মরতে পারে না, অবশ্যই তো বেঁচে আছে, অবশ্যই তো বেঁচে আছে। সীতা, সীতা তুই কোথায় মা? ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। গিন্নিমা, বুকে পাখি মারা ফিরে আয়, ফিরে আয়। গিন্নিমা, শূন্য বুকে পাখি মারা ফিরে আয়, ফিরে আয়, তোরে না ফিরিয়া সকালের ফুল খালি ঝুলিয়া যায়, শূন্য বুকে পাখি মারা ফিরে আয়, ফিরে আয়। শূন্য বুকে সীতা, গিন্নিমা, এই কালী, আরে কোথায় আসিস? বেরিয়ে আয়,
তোদের ছেলে মেয়েদের কুকীর্তির কথা শুনে যা। তোদের ছেলে মেয়েদের জন্য এই শিবুর ঘাট আজকে থাকা যাবে না দেখছি। কালী, ওই কালী! কি হয়েছে? কি হয়েছে পরেশ? এত চিৎকার করছো কেন? আরে চিৎকার করছি কি আর সাধে, তোমাদের ছেলে মেয়েদের জন্য এই শিবুর ঘাট ছেড়ে আমাকে পালাতে হবে। কেন? কি করেছে ওরা? আমার অতি আদরের ভাগ্নে ওই রোদ্দুরের গলায় জুতোর মালা আর চুনকালি মাখিয়েছে। বিনা অপরাধে মেরে তাকে এত বড় সাজা দিল। আমি যতদূর জানি রোদ্দুর ভালো ছেলে নয়, নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। আরে অন্যায় করেছে বলে এইরকম সাজা দিতে হবে? সারা গায়ের লোক দেখেছে, কি লজ্জা, কি লজ্জা। আরে তোমার ছেলে যখন আমার ভাগ্নে ওই মীরার সাথে গুজুর ফুসুর করে, তখন কিছু যায় আসে না। তুমি এত উত্তেজিত না হয়ে আমার কথাটা শোনো। সত্যি যদি ওরা কোনো অন্যায় করে থাকে তাহলে তারা অন্যায় স্বীকার করবে, আর তা না হলে আমি নিজের হাতে ওদের শাস্তি দেব। অন্যায় স্বীকার করবে? ঠিক আছে, ঠিক আছে, ডাকো ডাকো তোমার ছেলে মেয়েকে। এর কৈফিয়ত আমার এক্ষুনি চাই। কেন? কেন? আরে কেন? মা, ও মা, মা তুমি আমাকে ডেকেছো? মা তো আরে বাংলাখোর মামাজি, তা কখন এলে? তা কি বলতে চাইছো বলো? দেখেছ যশোদা কিভাবে আমাকে অপমান করছে? আরে মদ খেলে একটু বিন্দাস খায়, শান খায়, তুফান খায়, তাই বলে মুখে তুলে বলতে হবে? আচ্ছা তুমি বলো তো যশোদা, ইংলিশ পুরোটা খেলে না সারা নেশা হয় না, এই বাংলা দুপেক খেলেই নেশা হয়ে যায়। তাহলে কি বাংলা খাবো না ইংলিশ খাবো? ওসব কথা বাদ দিয়ে কি বলতে চাইছো সেটাই বলো বাংলাখোর। তুই কিছুই জানিস না। আচ্ছা তোদের জন্য কি এই গ্রাম ছেড়ে আমাদের চলে যেতে হবে? তোরা কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? মা তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না মা, একদম না। ও মা শোনো না, ও যা বলছে না সব মিথ্যে কথা। হ্যাঁ মা, সব 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 মিথ্যে কথা। ও মা বলছি কি ওসব কথা বাদ দিয়ে না তুমি আমাকে খেতে দেবে। চলো মা, তুমি আমাকে খেতে দেবো তোকে? মা আমি কি রোদ্দুরকে অপমান করেছি? আমি তার গলায় জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছিস কেন? ও এই ব্যাপার। ও মা তুমি তো জানো অন্যায় দেখলে আমি একদম সহ্য করতে পারি না। তাছাড়া এখানকার মা বোনেদের গায়ে যদি কেউ হাত দেয় না তখন আমার মাথাটা গরম হয়ে যায়। সেই রোদ্দুর আমাদের রাধাকে অপমান করেছে মা, অপমান করেছিল। অপমান? মিথ্যাবাদী! হিরো সাজার চেষ্টা করছে, হিরো। এই তোকে আমি চিরো বানিয়ে দেবো রে, চিরো বানিয়ে দেবো। আরে অপমান করেছিল তো আমি আছি, আমি তার মামা, আমি বুঝবো। তা না দাদাগিরি, এর কৈফিয়ত আমার এক্ষুনি চাই। সর্ববাংলাখোর, এখানকার মা বোনদের গায়ে যদি কেউ হাত দেয় না তাহলে সেই হাতটা আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। এ শালা একদম নেতা হয়ে গেছে, নেতা। আরে তুই যখন আমার ভাগ্নিকে নিয়ে ওই নদীর ধারে ফষ্টি নষ্টি করিস তখন কিছু যায় আসে না। বাজে কথা বলতে তোমার লজ্জা করছে না? আজ আমি তোমাকে এই পরেশের কাছে হাত দিলি, এই পরেশের কাছে তুই হাত। ঠিক আছে, ঠিক আছে, সুযোগ যদি আমি পাই সেদিন বুঝিয়ে দেবো না। শালা আমি বাংলাখোর না ইংলিশ খোর, আমি বাংলাখোর না ইংলিশ খোর। অন্যায় করার পরে তুই বড় বড় কথা বলছিস। তোকে আমি একেবারে শেষ করে দেবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে। মা শোনো, মা কি বলছি শোনো না। তুই কেন মারলি? মা আর মারবি? আমি মারবি? কি করছো মা, কি করছো? আরে তুমি আমার ভাইকে এইভাবে মারছো কেন? মারতে মারতে তুমি কি আমার ভাইকে মেরে ফেলবে না? তুই কোনো কথা বলবি না। আরে তুইও তো একই দোষে দোষী। দোষী মানে? পাড়ার লোকে কি বলছে তোরা নাকি? অন্যায়ের প্রতিবাদ করেছি। আর এই অন্যায়ের যদি আমরা প্রতিবাদ না করতাম তাহলে অন্যায়ের মাত্রাটা অনেক বেড়ে যেত মা। হ্যাঁ মা, আমার সামনে তোমাকে যদি কেউ কোনোদিন অপমান করে তাহলে কি আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? বলো না, বলো না মা, বলো না। থাকবি না। ঠিক এমনি ভাবে রোদ্দুর রায় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল, তাই তো ভাই? তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ সত্যি মা, সত্যি। মাগো, আমি যদি কোনোদিন কোনো কিছু অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে সাজা দেবে?
আমার কোনো আপত্তি থাকবে না মা, আমার কোনো আপত্তি থাকবে না। তবে ওরে কানু, মা, বিনা অন্যায় আমি কি তোকে মারতে পারি রে? মা গো, পরের কথা শুনে আমি তোকে খুব মেরেছি রে। মা। আর আমি তোকে মারবো না। আর আমি তোকে কোনো না মা, আমরা যদি কোনো অন্যায় করি তাহলে তুমি আমাদের মারবে, শাসন করবে। কারণ কারণ তুমি যে আমাদের গর্ভধারিণী মা। তোরা পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। তুমি শুধু তোমার উপমা, মা গো মা, আমার মা, তোমার হাতের ছোঁয়া পেলে দু হাতে যে স্বর্গ মেলে। হিরে আর না জুনি কিছুই তো চাই না। তোরা তো চাই না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, উপমা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। এই যে ছেলে মেয়েকে নিয়ে আনন্দ হচ্ছে বুঝি? কি তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আরে আমি আসবো না, আমি যা শুনলাম কি শুনলে? তোমার ছোট ছেলে কুশল গো হ্যাঁ। শহরের মেয়েকে বিয়ে করে বাড়ি আসছে। আরে যাও যাও, বরণডালা সাজিয়ে নিয়ে গিয়ে তাকে বরণ করে বাড়িতে নিয়ে এসো। কি বলে? ভাই বিয়ে করে বাড়িতে বউ আনছে? না না, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সত্যি আমি বিয়ে করেছি রাধা। কুশল, বিপাশা ইনি হলেন আমার বাবা, উনি হলেন আমার মা, উনি আমার দাদা, আর আর আমার দিদি রাধা। হ্যালো রাধা, মা, মা গো, আমি আজই বিপাশাকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছি মা। বাবা, বাবা বাড়ির কাউকে না বলে, তোমাকে না বলে বিয়ে করে আমি ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল যখন বুঝতে পেরে গেছো তখন জেনে শুনে এত বড় ভুল করলে কি করে? আমাকে বিয়ে করার পেছনে মহৎ উদ্দেশ্য আছে। এই মহৎ উদ্দেশ্য আছে শুনে? আমার বাবা বিশাল কোটিপতি, তাই কুশলকে কথা দিয়েছে আমাদের একটা দুধের ফ্যাক্টরি কুশলের নামে লিখে দেবে। আর বিপাশা ওই ফ্যাক্টরি দায়িত্ব নেবে, তুমি আর দাদা মিলে ফ্যাক্টরি দেখাশোনা করবে। মা, মা গো, আমাদের সংসারে কোনো অসুবিধা হবে না। সে না হয় বুঝলাম, কিন্তু বড় ছেলে থাকতে থাকতে ছোট ছেলে বিয়ে করেছে এই কথা গ্রামের লোক জানলে আর আমরা মুখ দেখাতে পারবো না। আপনার সংসারের দিকে তাকিয়ে কুশল আমাকে বিয়ে করে কোনো ভুল করেনি। ভুল করেছি করেনি সেটা বুঝবো আমি, তবে আমার বড় ছেলে বিয়ে না হওয়া পর্যন্ত তোমরা এক ঘরে থাকতে পারবে না। বাবা, বাবা
এ কি বলছো তুমি? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি বোঝাবি তুই? কি বোঝাবি আর কি বুঝবো আমরা? কালীপদ ঘোষের ছোট ছেলে, উচ্চ শিক্ষিত, বড় ভাই থাকতে থাকতে ছোট ভাই বিয়ে করে বাড়িতে বউ এনেছে। আর এই কথাটা যদি গায়ের লোকেরা জানতে পারে তখন কি আমাদের মান সম্মান থাকবে? এই ভাই তুই কিছু ভাবিস না ভাই, তুই কিছু ভাবিস না। এই কথা বাইরে প্রকাশ হওয়ার আগে বাবা যা বলছে তুই মেনে নে, তা না হলে তোকে যে প্রস্তাব হবে রে ভাই। আমার কথা না শুনলে এ বিয়ে আমি মানি না, তোর এই ঘরে জায়গা হবে না, এটাই আমার শেষ কথা। চলে সোজা। তাহলে আমারও শেষ কথা শুনে রেখো বাবা, বিপাশার সঙ্গে এত বড় অন্যায় আমি করতে পারবো না। আর তোমরা যদি আমাদের মেনে না নাও তাহলে আমি আত্মহত্যা করব। কি বললি? আত্মহত্যা করবি? অনেক বড় হয়ে গেছিস তাই না? কি কুশলের গায়ে হাত? আমি এখন এ বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমার স্বামীর গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা আমাদের ভাই আর বোনের ব্যাপার। এই ব্যাপারে নাক না গলালে আমি বেশি খুশি হব। আর অধিকারের কথা বলছো, অধিকার আছে বলে আমি ওর গালে চটটা মারলাম। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার গালে আমি ঠাস ঠাস করে মেরে বুঝিয়ে দেব এই বাড়িতে আমার ঠিক কতখানি অধিকার। কি এত সব? তবে রে অধিকারের কতটুকু দেখেছো? না ভাই তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, আর তা না হলে তোমার এই সুন্দর টুকটুকে গালটা আমি মেরে বাংলার 5 বানিয়ে দিতাম। রাধা! এ ভাই ভাই, ঝড় বৃষ্টি রোদে বাবা লোকের বাড়িতে দুধ বিক্রি করে আমাদের মানুষ করেছে, আর তুই সেই বাবাকে আঘাত দিলে ভাই, তুই আঘাত দিলে। শোন বড় খোকা, এই গাধাটাকে এই বাড়িতে ঘাড় ধাক্কা মেরে বের করে দে। আজ থেকে আমি জানবো যে আমার ছোট ছেলে মারা গেছে। এ তুমি কি বলছো বাবা? এ তুমি কি বলছো বাবা? বাবা তুমি তো আমার কথা বর্ণে বর্ণে শোনো, তাই তো বলছি, শাস্তি দেওয়ার যার ক্ষমতা থাকে ক্ষমা করারও তার ক্ষমতা থাকে। যা হওয়ার তা তো হয়ে গেছে বাবা, তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। আমি আমার ভাইয়ের হয়ে আমি তোমার পায়ে পড়ছি বাবা। আমি কারো কোনো কথা শুনবো না, আমি আমার সিদ্ধান্ত থেকে একটু নড়বো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি বাবা, ভাইকে তুমি ক্ষমা করে দাও, ভাইকে তুমি এই বাড়িতে থাকতে দাও বাবা। কি গো, আর রাগ করে থেকো না, ওদের তুমি ভেতরে যেতে বলো। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমার বড় খোকা বিয়ে না হওয়া পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারবে না। বাবা! বড় আমার শর্তে রাজি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, আমার শর্তে রাজি? বেশ, আমি রাজি। দাদার বিয়ে হওয়া না পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর পরিচয় গোপন রাখবো। ছোট খোকা, চলো বিপাশা, ঘরে চলো। চলো কুশল। বাবা এত বড় কঠিন প্রতিশ্রুতি তুমি ভাইয়ের মাথায় চাপিয়ে দিলে। শুধু তাই নয়, এই সংসারে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে আমি কালীপদ ঘোষ বলছি, আমি আমার সিদ্ধান্ত থেকে একটু নড়বো না। বাবা আমার আদেশ যদি কেউ অমান্য করে তাহলে তার শাস্তি হবে ভীষণ ভয়ঙ্কর। বাবা! ইয়েস, দিস ইজ মাই অর্ডার। সীতা, সীতা তুই কোথায় মা? ফিরে আয়, তোর আসার পথ যে আমি চাতক পাখির মতো চেয়ে বসে আছি। তুই ফিরে আসলে আমার শূন্য হৃদয় পূর্ণ হবে। হে সীতা, হে সীতা। সীতা এখন গীতা পাঠে ব্যস্ত আছে। গীতা পাঠে ব্যস্ত? হ্যাঁ, মরতে তো এখন অনেক ঝামেলা, এত অন্যায়, এত অত্যাচার, এত ডিজের আওয়াজ, তাই তো গীতা পড়তে অসুবিধা হচ্ছে, তাই তো স্বর্গে গিয়ে গীতা পড়ছে। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কেন আপনি মরা সন্তানের নাম ধরে ডাকছেন? আপনি তো জানেন আপনার সন্তান মারা গেছে। আমার সন্তান মরতে পারে না, আমার সন্তান মরতে পারে না, আমার সন্তান বেঁচে আছে। সে 20 বছর ধরে আপনার প্রলাপ শুনছে, ওই মরা সন্তান কি কোনোদিন ফিরে আসে? আসবে, আসবে, আসবে। আমার সন্তান ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। সে প্রত্যেকদিন রাত্রে স্বপ্নের মধ্যে আমাকে এসে বলছে, মা, ও মা, মা গো, আমি তোমার কাছে ফিরে এসেছি মা, আমি তোমার কাছে ফিরে এসেছি। বন্ধ করুন আপনার এই প্রলাপ। এখন একটা কাজ করুন, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সমস্ত সম্পত্তি আপনি আমার নামে লিখে দিন। না, আমার সন্তান বেঁচে থাকতে থাকতে কোনো সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো না। সম্পত্তি আপনি লিখে দেবেন, লিখে দিতে বাধ্য। বাধ্য আমি নয়,
তাহলে আমি অবাধ্য হয়ে যাব। তুই আমাকে লাথি মারলি। এখন তো লাথি মেরেছি, এবার দেবো চরম শাস্তি। লিখে দেবেন কিনা বলুন? আমার সন্তান বেঁচে থাকতে থাকতে কোনো সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো না। ওইখানেই তো আমার আপত্তি গিন্নিমা। কি করছিস? আরে গিন্নিমাকে মারছিস কেন? মারছিস কেন? রোদ্দুর, তুই গিন্নিমার গায়ে হাত তুললি? ইচ্ছা হচ্ছে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দে। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছে। সম্পত্তির পাগল এই সহদেব। তুই বল, যে সন্তান বেঁচে নেই তার নাম ধরে রাখছে। আচ্ছা তুই বল সহদেব, ওনার সন্তান কি বেঁচে আছে? তুই বল। যা বলছে নাকি সত্যি? আমার সন্তান আপনি শান্ত আমি শান্ত হতে পারছি না। আমি শান্ত হতে পারছি না। আজ তোকে বলতেই হবে আমার সন্তান মারা গেছে। না, আমার সন্তান মরতে পারে না। আমার সন্তান মরতে পারে না। আমার সন্তান বেঁচে আছে। না, বেঁচে নেই। বেঁচে নেই। আপনার সন্তান। গিন্নিমা, আপনি এক কাজ করুন, আপনার সমস্ত সম্পত্তি আপনি রোদ্দুর নামে লিখে দিন। না হলে রোদ্দুর আপনাকে শান্তিতে বাঁচতে দেবে না। শান্তি? গিন্নিমা, আমার স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের সব শান্তি শেষ হয়ে গেছে। শেষ নয় গিন্নিমা, এই তো সবে শুরু। দুধ করে দিয়ে কাল সাপ পুষেছেন গিন্নিমা, তার ছবল তো আপনাকে খেতেই হবে। স্বপ্নই রে সহদেব, যে বাঘের আঁচড়ে তোদের এই সারা শরীর হয়ে যাবে নীল। কিল কিল করে এগিয়ে আসছে একটা বিষাক্ত পোকা, যে পোকাটা প্রতিনিয়ত করে করে খাবে। সহদেব, ধর্মেশ হইবে না, ধর্মেশ হইবে না রোদ্দুর। এত অন্যায় করিস না, এই যে মহা পাপ। আর পাপের ঘোড়া শেষ হলে তোর মনে আসবে শুধু অনুতাপ রে রোদ্দুর, অনুতাপ। রোদ্দুর, আমি তোকে কথা দিচ্ছি, গিন্নিমা সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেবে, শুধু অনুরোধ। আমার গিন্নিমায়ের উপর তুই আর অত্যাচার করিস না রোদ্দুর, করিস না। এসব থেকে বলছে সহদেব। গিন্নিমা ন্যায়ের চেয়ে অন্যায়ের বিচার যে বেশি হয়ে যাচ্ছে, তাই তো সাধারণ মানুষ আজ দেশে হারা। মুক্তি নেই গিন্নিমা। জীবন চাঁদে, জীবন আকাশে মুক্তি নেই। ভুলে যান আপনার সন্তানের কথা, ভুলে যান আপনার পরিবারের কথা, ভুলে যান আপনার আত্মীয় স্বজনের কথা। শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি এসেছেন একা, আর যাবেন একা। সহদেব, তোমরা পায়রা ওরাও, বাজে পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রা ওরাও, বাজে পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা মাসুর, কোনটা গানে, কোনটা নেশা, কোনটা যেতে তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহদ্বার, এই তোমাদের পৃথিবী। এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না।
আসুন আসুন গিন্নিমা, আপনি বাড়ির ভেতরে আসুন, ভেতরে আসুন। সহদেব দেখছি আস্তে আস্তে গিন্নিমার মধ্যমণি হয়ে উঠছে। ভেঙে দেব ওদের এই আন্তরিকতার বাসা, আমি বুদ্ধির ঢিল মেরে ভেঙে দেব। কি ভেঙে দেবেন রতুল বাবু? আরে রতিন বাবু আসুন আসুন আসুন, আপনি হঠাৎ? আপনার জন্য গিফট নিয়ে এলাম। গিফট? হ্যাঁ, রাস্তায় আসার সময় কচি ডাব পেলাম, তাই আপনাকে দেওয়ার জন্য নিয়ে এলাম। আরে বাবা দিন 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 হ্যাঁ, শরীরটা বড্ড গরম হয়ে গেছিল দিন দিন দিন। আহ কি শান্তি, মনে হচ্ছে শান্তি যেন আমার বিছানায়। কি বললেন? আরে শান্তি তো আমার বউয়ের নাম। এই মরেছে কেলো করেছে। আরে বাবা ওই শান্তির কথা বলছি না আমি তো ঘুমের শান্তির কথা বলছি। ও তাই বলুন। আচ্ছা আপনাদের একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আমি কিন্তু ডাবের জল খাই না, ডাবের মধ্যে খাই বাংলা মাল। আর এটা সরাসরি খেলে আপনারা বলবেন বাংলা খোর, তাই তো একটু স্টাইল দিয়ে খাই। আর ওটা উনি ভালো করে জানতেন, তাই তো কায়দা করে আমার জন্য একটা গিফট নিয়ে এলেন। দেখলেন তো পুলিশ আর পাবলিকের কি মিল। জানো কাক আচিল। আরে হরিহর বাবু আসুন আসুন, আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না, বাড়িতে ব্যক্তিগত সমস্যার কারণে আসতে দেরি হলো। ব্যক্তিগত সমস্যা মানে? বাড়িতে স্ত্রী আর কন্যাকে নিয়ে একটু ঝামেলায় ছিলাম। কেন? আরে বাবা কেন, এখন তো কোনো ঝামেলা টামেলার কিছু নেই। আপনার স্ত্রী কন্যা কোনো সুবিধা পাচ্ছে না? কিসের সুবিধা? এই যেমন ধরুন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শুভশ্রী, গীতশ্রী, মিতশ্রী, এই সুবিধাগুলো পাচ্ছে না। এছাড়াও একটা অতিরিক্ত সুবিধাও আছে, যেমন ধরুন ভাতারের স্ত্রী। ভাতারশ্রী মানে? এ বাবা ভাতার মারা গেলে ভাতা পাবে। জানে না অফিসে জানে না বাবা। এ বাবা স্ত্রী কন্যাকে নিয়ে অফিসে চলে যান, অফিসে চলে যান। সেখানে গিয়ে দেখবেন সেই অফিসে বড় বড় 4 বাবুরা বসে আছে। ওখানে গিয়ে বলবেন আমার স্ত্রী কন্যার একটু সুবিধা চাই, দেখবেন অফিসের বাইরে আপনাকে বার করে দিয়ে শুধু স্টাম্প মারছে সুবিধা দিচ্ছে, স্টাম্প মারছে সুবিধা দিচ্ছে। তা যা বলেছেন, এই সমাজে ভালো মানুষগুলো আছে বলেই সুবিধাগুলো দিচ্ছে সমাজ। কোনো সমাজ। আপনি সমাজ মানেন না কেন? কি আছে এই সমাজে, কি আছে এই সমাজে? যে সমাজে মেয়েদের বিয়ে হওয়ার পর স্বামীর মঙ্গল কামনার জন্য এক ঢাল সিঁদুর পরে, সেই সমাজে স্ত্রীর মঙ্গল কামনার জন্য স্বামীরা কি পরবে বলতে পারবেন? পারবেন না। যে সমাজে স্বামী মারা গেলে স্ত্রীরা সাদা থান পরে কিনা, স্বামী মারা যাওয়ার সিগন্যাল, সেই সমাজে স্ত্রী মারা গেলে স্বামীরা কি পরে সিগন্যাল দেবে যে তার স্ত্রী মারা গেছে? বলতে পারবেন? পারবেন না, পারবেন না। তার মানে আপনি বলতে চাইছেন সব দোষ পুরুষের? না, মেয়েরাও সমাজটাকে ক্ষতি করছে, মেয়েরাও সমাজটাকে ক্ষতি করছে। এই যেমন ধরুন একটা নতুন মেয়ের বিয়ে হওয়ার পর বাপের বাড়িতে এলো, আস্তে আস্তে খুব গরম লেগেছে, মাকে এসে বলছে ও মা খুব গরম লেগেছে। মা বলছে গরম লেগেছে, নাইটি পর, নাইটি পর। মেয়ে নাইটি পরে নিল, একটু পর বৌমা ঘর থেকে নাইটি পরে বেরোলো। তখন ওই মা কি বলছে জানেন? দেখেছিস কেমন বিয়ে? হ্যাঁ বউ দেখেছি, বাড়িতে শ্বশুর বাসুর থাকতে নাইটি পরে ঘুরছে। ভাবুন ওটা নিজের মেয়ে আর এটা পরের মেয়ে। আবার দেখুন ওই মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পর মাকে ফোন করছে, হ্যালো মা খেয়েছো? বৌদি খাবার দেয়নি। আরে বাবা তুই তো তোর শাশুড়ির খাবারটা দিয়ে মায়ের খবরটা তো নিতে পারতিস। হ্যাঁ এটাই তো সমাজ। এই সমাজে বেঁচে থেকে কি লাভ? কোনো লাভ নেই। যারাই রক্ষক তারাই ভক্ষক। তাই একটা কথা বলবো, কেলিয়ে ক্যালেন্ডার করে দেবেন না তো? না না, কেলিয়ে ক্যালেন্ডার করব না, আপনি বলুন। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পিছনে বুঝি নাকি খাটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাটি। কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি, অধর্মীকে ধর্মজ্ঞানে স্লোগান, স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় পড়ে আমার হারিয়ে গেছে ঘটি। বলবো? বলুন। আর মন্ত্রীরা সব হারামজাদা আস্তবাদের ধাড়ি, তড়ুক নাচে মন্ত্রী সভা এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আর কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তো কোনছা, মন্ত্রীগুলো কুলাঙ্গা। ভালো দাম পেলে বাপকেও দেবে বেঁচে। কিন্তু ভয় পাবেন না, এই পৃথিবীতে ভালো মানুষ কিন্তু এখন আছে। তাই তো আমি আমার চরিত্র থেকে বেরিয়ে এসে বলবো, বসতি আমার ডুবে গড়ে আকাশ উঠবে ভরে, জীর্ণ
মতবাদ সব ইতিহাস হবে। কি হলো, আপনারা আমার সঙ্গে গান। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, ঝড় নেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। পাগল হয়ে যাব তোমার বাঁশির সুর শুনে, আমি পাগল হয়ে যাব। আমার বাঁশির সুর তোমার ভালো লাগে? ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে। তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, তুমি যদি আমার জীবনে না থাকতে তাহলে তাহলে আমার জীবন অন্ধকার হয়ে যেত। জানো তোমার কাছে আসি বলে মামা কত বকাবকি করে, কত গালাগালি দেয়। সত্যি এত গালাগালি শোনার পর তুমি আমার কাছে আসো কেন মীরা? তোমার কাছে আসলে যে আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। এই তুমি সত্যি বলছো মীরা? তুমি সত্যি বলছো মীরা? মামা হয়তো আমাকে খুঁজে খুঁজে করছে গো, আমি যাই। এই মীরা, এই কোথায় যাচ্ছ? শোনো, খুব তাড়াতাড়ি না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। আজ ফাল্গুন মাস, প্রকৃতি আমার নিজেকে উজাড় করে দিচ্ছে, আর এই সময় আমার মনটা উড়ু করে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে। অবশ্য তোমার মতো মনের মানুষ যদি পাই দূরে, বহু দূরে, যেখানে নির্জন পথের ধারে চলতে চলতে শুনতে পাবো দুপায়ে মারি যাওয়া সেই ঝরা পাতার শব্দ। সত্যি মীরা, কি দারুণ বর্ণনা দিতে পারো তুমি। মনে হয় এরকম কোনো জায়গা হয়তো হারিয়ে গেছে। মীরা, মানতেই হবে ফাগুনের কি মাহাত্ম্য, তাই না? মীরা, ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো বেরো, এই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল। বলো গো বলো, ও গো প্রিয়া, মিলবো আবার কবে? বলো গো বলো, ও গো প্রিয়, মিলবো কবে আবার? মেলবো যে ঝিম ঝিম বৃষ্টি ঝরুলি, মেলবো যে ঝিম ঝিম বৃষ্টি ঝরুলি। বোঝো না এমন গান গান তোমার বন্ধু, কি করে যে তোমার আমার হবে ব্যবধান। এই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো এলো, লা 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 লা।
কান্না হচ্ছে রে? ভালোই তো প্রীতের কথা ছিড়ছিস, তাই কানু কি মন্ত্র দিল তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছিস? মামা চুপ, একদম চুপ। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। হ্যাঁ, আরে আমি বাংলা খাই বলে ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি বাংলার ভক্ত, আমাকে ফাঁকি দেওয়া খুব শক্ত। মামা মামা মীরাকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো মামা। আরে বিয়েটা গাছের ফল নয়, হাত দিয়ে টুক করে পেড়ে নিবি। মামা আপনি বিশ্বাস করুন, আমি ওকে সত্যি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি মামা, তোর মতো অপদার্থের সাথে আমার ভাগ্নির আমি বিয়ে দেব না মামা। দেব না। কেন বিয়ে দেবে না মামা? ওদের ভালোবাসার মধ্যে তো কোনো পাপ নেই। তার মানে তুমি বলতে চাইছো একটা অপাত্রে আমি আমার ভাগ্নিকে দান করব? মামা মামা আমি মূর্খটিকে, কিন্তু আমি সব কাজ করতে পারি, আপনার ভাগ্নির কোনো অসুবিধা হবে না মামা। আরে অসুবিধার কথা আমি বুঝবো। মামা আমি তার মামা। তুই কে? তুই কে? তোর মতো গন্ডমূর্খের সাথে আমি আমার ভাগ্নের বিয়ে দেব না, দেব না, কিছুতেই না। জলের আরেক নাম জীবন, মৃত্যুর মূল্য যেমন নিঃশ্বাস, তেমনি ভালোবাসার মূল্য হচ্ছে বিশ্বাস। তাই আমার ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে মামা, ও মীরাকে কোনোদিনও দুঃখী করবে না। মীরা খুব সুখেই থাকবে। ওই সুখটুক আমার দরকার আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি এই দুটো জীবন এইভাবে নষ্ট করে দেবেন না। আপনি ওদের বিয়েটা দিন মামা, বিয়েটা দিন। সেগুড়ে বালি, সেগুড়ে বালি খালি খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে আমার স্বপ্নে দেখা সুখের ঘর। মামা মামা আজ আমি যাচ্ছি, তবে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আপনি কেন, পৃথিবীর কেউ মীরাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না মামা, কেউ পারবে না, কেউ না, কেউ না। কোথায় যাচ্ছ তুমি? জমের বাড়ি যাচ্ছে গো, জমের বাড়ি। একটা কথাতে কান খুলে শুনে রাখ, ওই কানুর সাথে আবার যদি তোকে আমি ঢলাঢলি করতে দেখি না, তাহলে বাংলাখোর মামা তোর পিঠে বাজিয়ে দেবে ধামা। আমি তুফান, যখন আসি না তখন সবাইকে একদম মাতাল করে দিয়ে যায়। মাতাল। রাধা, এখন কি হবে রে? আমি যে কানুকে ছাড়া বাঁচবো না। তুই কোনো চিন্তা করিস না, দেখবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। चांदनी चौक से होता है सितारों से नहीं, मोहब्बत एक से होता है हजारों से नहीं। অনেকদিন কচি কচি ডাব খাইনি তো, তাই ডাব খেতে এলাম। ডাব তো কাছে থাকে, মাঝে মাঝে তোমাদের কাছেও থাকে। এই মুখ সামনে কথা বল। তোর এখন আমার সঙ্গে চল, তোদের ফেলাবো আমি চোখের জল। এই দেখো সেদিনের সেই ঘটনার জন্য না আমি ভীষণ অনুতপ্ত। সেই অনুতাপেই তো আমি জ্বলে পড়ে মরছি। না তুমি আমার কাছে আমার বড় দাদার মতো। সেদিনের সেই ঘটনাটা আমাকে ছোট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। সবাই যদি বোন হবে তাহলে বউ হবে কারা? মানে অপমান। চরম অপমান করেছিলিস। ভুলে যাও শিশু অপমানের কথা। ভুলে যাওয়া শব্দটা আমার অভিধানে লেখা নেই। মানে বদলা, চরম বদলা নেব রে সালে। বদলা। অপমান করেছিলি, চরম অপমান। কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! এই রাধা গেছে। এই মাকি, এখানে তো সব আমার লোক। হ্যাঁ, কে কোথায় আছে? বাঁচাও! এই রামকালু, ধরে ফেল মাগিকে। এবার আমি পাবো কচি ডাব রসন। মন্দিরে উঠবো তো, তা জুতোগুলো খুলেই উঠি। হ্যাঁ, এই রাধা গেছে। এই ছাড়।
दस दीवानी एक दीवानी दस दीवानी एक राधा एक मीरा অপমান করেছিলিস, চরম অপমান। অপমান করে আমার গলায় জুতোর মালার মুখে চুন কালি মাখিয়ে দিয়েছিলিস। সেই অপমানের বদলা নিতে আজ তোর মুখে এই অ্যাসিড দেব রে সালে। তোর মুখে দেব এই অ্যাসিড। দেখলেন তো কেমন ইট মারলে পাটকেলটা मारते हैं। अरे चारों तरफ अंधेरा तो बिल्ली तो होगा कहीं ना कहीं, मगर सोच समझ के दे ये शेर किसी से कम नहीं, ये शेर किसी से कम नहीं। বাঁচা বাঁচা বলে চিৎকার করছে কে? কে কে ওখানে শুয়ে আছে? কে কে শুয়ে আছে? কে 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 শুয়ে আছে? কে কে আমি কি দেখলাম? পুরো মুখটা যে পুড়ে গেছে। এখন এখন আমি কি করবো? না না, আমি ভাই হয়ে আমার বোনকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাঁচাতে হবে। কে কোথায় আছেন? আপনারা আমার বোনকে বাঁচান, আপনারা আমার বোনকে বাঁচান। এই বোন, বোন ওঠে না, ওঠ। আমি 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 তোকে বাঁচাবো রে বোন। এই বোন, এই এই আমি তোকে হসপিটালে নিয়ে যাবো। আরে বোন চল চল বোন চল। আমি আমি শেষ হয়ে গেল। আজ আমার সব শেষ হয়ে গেল। আমার মেয়ের কি অবস্থা হলো? না না না, এর জন্য আমি দায়ী। হ্যাঁ আমি আমি জ্বালিয়ে দেবো, উড়িয়ে দেবো, সবকিছু তছনছ করে দেবো। ওরে তুই আমার কথা শোন। কি শুনবো বাবা, কি শুনবো? সেই রতুর আমাদের রাধা জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। ঠিক একইভাবে রতুরের জীবনটাকে আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি মা, আমি পাগল হয়ে গেছি। রাধার মুখের দিকে তাকালে প্রতিহিংসার আগুন আমার মাথায় জ্বলে ওঠে। ওরে তুই শান্ত, ওরে শান্ত হ। আইন তার বিচার করবে। আইন? কিসের আইন? বলো বলো বাবা, কিসের আইন? বড় বড় নেতা মন্ত্রী সবাই এসেছিল। সবাই তারা বড় বড় ভাষণ দিয়ে চলে গেল। এদিকে আসামে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর সেই আইন করবে তোমার বিচার। আমাদের বিচার না করলেও ভগবান ওদের ঠিক বিচার করবে রে বাবা। মাগো মাগো, ভগবানের উপর ভরসা রাখলে আমাদের সবাইকে কেঁদে কেঁদে মরতে হবে মা। কেন? আমাদের সবাইকে। কুশল
ওরে তুই এলি বাড়িতে এত বড় বিপদ আর তুই এত দেরি করে এলি? জানি, তার জন্য আমি কি করতে পারি? বাহ কুশল বাহ, এক্ষুনি ভুলে গেলি তুই আমাদের কথা। মা কি বলছো তুমি? এ কুশল, রাধা কেমন যন্ত্রণায় ছটফট করছে, তুই একবার দেখেছিস সে কত কষ্ট পাচ্ছে? তুই কি একবার অনুভব করেছিস? ওরে যা রে যা, বাড়ির ভেতর মেয়েটা ডুগরে ডুগরে কাঁদছে, তুই একবার দেখে আয়। আপনারা কি ভেবেছেন কি রাধার এই ব্যাপারটা নিয়ে আমরা চুপচাপ বসে আছি? আমি আমার বাবার কাছে গেছিলাম, আমার বাবা আপনার ছেলের হাতে 20,000 টাকা দিয়েছে। আর বলেছে রাধার মুখ প্লাস্টিক সার্জারি করতে যত টাকা লাগবে ওর বাবা সেটা দিয়ে দেবে। এই নাও দাদা, এই 20,000 টাকা নিয়ে তুমি রাধার চিকিৎসা শুরু করো। ভাই ভাই তুই টাকা দেখছিস? টাকা? আরে এই দুনিয়া এটাকে সবকিছু নয় রে ভাই, সবকিছু নয়। দরকার মনুষ্যত্ব, আর তুই সেটা হারিয়ে গেছিস ওই বোর পাল্লায় পড়ে। চুপ করো, বড় বড় কথা। আরে এর জন্য দায়িত্ব তুমি। কে বলেছিল ওই রোদ্দুরকে মেরে ওর গলায় জুতোর মালা পরাতে? এই ভাই ভাই সেই রাধার ইজ্জতে হাত দেবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আরে বললাম ভাই, বললাম আমি। ভাই রাধার প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? আরে তোর গায়ে কি গোছ মরছে, রক্ত নেই? তুই কি শুধু বউয়ের গোলাম হয়ে গেলি রে ভাই? বউয়ের গোলাম। এই মুখ সামনে কথা বলবে, আর তা না হলে কি করবে তুমি? কি করব? দরকার হলে এই জুতো খুলে মারবো। কি করছো তুমি? ভাসুরকে আজ তো শিক্ষা দিচ্ছি। তোমার এত সাহস আমার সামনে আমার কানুকে তুমি জুতো মারতে যাচ্ছ? মাগো মা, বৌমা তো ঠিক কথা বলেছে। মা বৌমা তো ঠিক কথা বলেছে। কোন স্ত্রীর সামনে তার স্বামীকে যদি কেউ কোনোদিন কটূক্তি করে, তার স্ত্রী কি চুপ করে দাঁড়িয়ে থাকবে? বলো বলো না মা, চুপ করে দাঁড়িয়ে থাকবে? বলো না। নিজের জিভ কেটে গেলে নিজের চোখে জল পড়ে, আর সেই আঘাত পাওয়া মানুষটা কাকে দোষ দেবে? বলো বলো মা, কাকে দোষ দেবে? নিজের জীবকে না। অত জ্ঞান আমি শুনতে চাই না। আর শোনো দাদা, আমার পড়াশোনার জন্য অল্প কিছু টাকা খরচ করেছো বলে ভেবো না তুমি আমার মাথাটা কিনে নিয়েছো। এরপর থেকে আমার পার্সোনাল ম্যাটারে মাথা না ঘামালে আমি খুশি হব। বাহ কুশল বাহ, কি বললি তুই? তোর দাদা হাড় ভাঙা পরিশ্রম করে যখন তোর হাতে টাকা তুলে দিত তখন কোথায় ছিল তোর পার্সোনাল ব্যাপার? তোর বাবা সারাদিন রৌদ্রুতে ঘুরে দুধ বিক্রি করে নিয়ে এসে যখন তোর হাতে টাকা তুলে দিত তখন কোথায় ছিল তোর পার্সোনাল ব্যাপার? ওরে খোকা, আমি নিজে না খেয়ে তোকে খাওয়াতাম, তখন কোথায় ছিল তোর পার্সোনাল ব্যাপার? মা ওই কুশল, তোর দাদা একদিন তোর কাছে ছিল দেবতা। দেবতা? আর সেই দাদাকে তোর বউ তোর সামনে জুতো মারতে গেল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? বাহ বাহ রে খোকা, বাহ। ওরে খোকা, পথে ঘাটে আমি অনেক কুকুর দেখেছি, কিন্তু তোর মতো বোর পা চাটা কুকুর এই আমি প্রথম দেখলাম। বন্ধ করুন আপনার লেকচার। আপনার ছেলেকে মানুষ করার জন্য আপনি কত টাকা খরচা করেছেন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, তার চেয়ে অনেক টাকা বেশি আমি দেব। সন্তানকে মানুষ করা বাবা মায়ের ধর্ম, আর ছোট ভাইকে পড়াশোনা করানো দাদার কর্তব্য। অল্প কিছু টাকা খরচ করে বড় বড় কথা। এ ভাই ভাই, রক্তের বন্ধন টাকা দিয়ে হয় না রে ভাই, টাকা দিয়ে হয় না। আরে গাছ লাগানোর সময় মানুষ হিসেব করে না ভাই, হিসেব করে না। গাছ লাগাতে কত জল দিতে হবে শুধু হিসেব করে। গাছ কবে বড় হবে, সে ফল হোক বা না হোক, ছায়া তো একদিন দেবে রে ভাই, ছায়া তো একদিন দেবে। চুপ করো। একটা মূর্খে ভাষণ শুনতে চাই না। আমরা এখানে থাকলে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি।
তুমি ঘর ছেড়ে চলে যাবে কেন? তুমি তো এ ঘরের বউ। নিজের অজান্তে আমি আমার ভাইকে তোমাকে যদি কিছু বলে থাকি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। আমাকে তুমি ক্ষমা আজ আমি নীরবে সহ্য করছি। এইভাবে যদি আপনাদের আচরণ হয় তার ফল কিন্তু ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলো কুশল। বৌমা কি বলে গেলে শুনতে পেলে? অস্ত যাওয়ার সময় হয়ে গেছে রে, অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। দিগন্ত বেদী সূর্যকে রাহুতে করেছে গ্রাস, সেই গ্রাস অন্ধকার হয়ে যাবে। আমাদের এই সংসার কালো হয়ে যাবে। আমাদের শরীর মুক্তি নেই রে কালু, আমাদের মুক্তি নেই, আমাদের মুক্তি নেই, আমাদের মুক্তি নেই। কানু, কানু রে মা, রাধার জন্য শিবপুরের গাছপালা মাঠ ঘাট সবাই কাঁপছে। মা, যত তাড়াতাড়ি পারিস এর একটা বিহিত কর রে বাবা, এর একটা বিহিত কর। প্রয়োজন হলে তুই কেসটা তুলে নে। মা, আমরা আর বিচার চাই না রে মা, আমরা আর বিচার চাই না। আমরা শুধু চাই আমার রাধার জীবন, রাধার জীবন, রাধার জীবন। বিচার হবে মা, বিচার হবে। আর সেই বিচারে রায় দেবো আমি। আসতে পারি? কে? আমি রথিন, থানা থেকে আসছে। রাধার কেসের তদন্তের ভার আমার উপরে, তাই তো ছুটে এলাম রাধাকে কয়েকটা প্রশ্ন করতে। তা না হলে তদন্ত সঠিক হবে না, আবার তদন্ত সঠিক না হলে আসামি মুক্তি পেয়ে যেতে পারে। না না, আপনি রাধাকে কিছু জিজ্ঞাসা করবেন না। যা কিছু জিজ্ঞাসা করবেন আপনি আমাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা কালুবাবু, রাধার সঙ্গে যখন দুর্ব্যবহার হয় তখন রাধার সাথে কে ছিল? ওর সঙ্গে মীরা ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, তা দুষ্কর্মটা কোথায় হয়েছিল? নির্জন রাস্তায়। ও আচ্ছা, এবার রাধাকে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসার আছে। না না, আপনি রাধাকে কিছুই জিজ্ঞাসা করবেন না। যা কিছু জিজ্ঞাসা করবেন আপনি আমাকে জিজ্ঞাসা করুন। প্রশ্নের উত্তরটা রাধাই দিতে পারবে, আপনি নয়। স্যার তাহলে বলুন, আসামি রাধার প্রথমে কোন অঙ্গটা ছুঁয়েছিল? দারোগা বাবা। ইয়েস, বলুন, টেল মি। আসামি প্রথমে আমার দেহের শাড়িটা খুলেছিল। ও তাহলে আপনি রাধা, লাঞ্ছিতা রাধা। আচ্ছা, প্রথমে কি খুলেছিল আরেকবার বলবেন? আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? হ্যাঁ, তাই তো আছে। ইমিডিয়েট ডাক্তার দেখান। আর তা না হলে দেখবেন কোনোদিন হয়তো ভুল করে বইয়ের বদলে নিজের মেয়ের সঙ্গে রাত কাটিয়ে ফেলেছে। না মানে, যেটা জিজ্ঞাসা করছি সেটাই বলুন। আচ্ছা রাধা দেবী, রোদ্দুর রেপ করার সময় আপনার শরীরে কোথায় কোথায় হাত দিয়েছিল? দারোগা বাবু, একটা ধর্ষিতা মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় আপনার জানা নেই। রাগ করছেন কেন? আরে বাবা, সবকিছু না জানলে আমি তদন্ত করব কি করে? আচ্ছা কালুবাবু, আপনি যখন ওনাকে প্রথম দেখেন উনি কি পড়েছিলেন, নাকি একদম? দারোগা বাবা, পুলিশের কাজে বাধা দেবেন না। আচ্ছা রাধা দেবী, ধর্ষণের পর আপনি যখন উঠলেন তখন আপনার শরীরে কোথায় কোথায় রক্ত লেগেছিল? আপনার গালে। অন ডিউটি পুলিশ অফিসারকে চড় মারলেন, জানেন আমি আপনাকে কিছু করতে পারবেন না, কারণ আমি যে আপনার গালে ছোঁয়াটা মেরেছি তার কি কোনো প্রমাণ আছে দারোগা বাবু? ঠিক আছে, এর প্রতিশোধ আমি নেবই। আমি এখন চলি। এতক্ষণ ধরে আপনি আমাকে প্রশ্ন করে গেলেন, এবার আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান। শুনেছি আপনার বাড়িতে একটা অল্প বয়সী মেয়ে আছে। তা যদি কেউ আপনার মেয়ের সাথে এইভাবে ব্যবহার করত, তাহলে কি আপনি আপনার মেয়েকে এবং তদন্তের স্বার্থে সেই প্রশ্নগুলো করতে পারতেন তো, যেগুলো ঠিক আমাকে করলেন? না মানে, ধর্ষণ করার সময় আসামি আপনার মেয়ে কোন কোন জায়গায় হাত দিয়েছিল? ধর্ষণ হবার পর আপনার মেয়ে ঠিক কি পড়েছিল? ধর্ষণ হবার পর আপনার মেয়ের শরীরের কোথায় কোথায়
রক্ত লেগেছিল, এগুলো জিজ্ঞাসা করতে পারবেন তো আপনার তদন্তের স্বার্থে? শাট আপ! বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিজের মেয়ের নামে বাজে কথা শুনতে কষ্ট পাচ্ছেন নাকি ভেবে ভয় পাচ্ছেন? আর কতদিন ওদের চামচাগিরি করবেন? একবার কি ভেবে দেখেছেন যে ক্রিমিনালটা গ্রামের মা বোনেদের দিকে হাত বাড়াতে পারে, সে যখন তখন আপনার পেটেও লাথি মারতে পারে? আপনি যে পোশাকটা আপনি পরে আছেন, ওই পোশাকটা কোনো বাজার থেকে কেনা নয় যে আপনি পরে স্টাইল মারবেন, স্টাইল। ওই পোশাকটার এই সমাজে অনেক সম্মান স্যার। তাহলে কেন সেই সম্মান আপনি ক্ষুণ্ণ করছেন? তাই তো বলছি আমাদের তদন্তের কোনো প্রয়োজন নেই। দয়া করে আপনি এখান থেকে চলে যান স্যার, আপনি এখান থেকে চলে যান। তারকা বাবু, ঘুষের টাকার জন্য আপনি আপনার চরিত্র, আপনার গায়ের পোশাক বদলাচ্ছেন। সুযোগ পেলে হয়তো নিজের বউ আর বাচ্চাকে বিক্রি করে দিতেও পিছু পা হবেন না দেখছি। নাও গেট লস। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, আবার একদিন আসবো, সেদিন আমি শুধু বলবো আর আপনারা শুধু শুনবেন। চলি। না না, আর নয়, পুলিশ বাড়িতে এসে অপমান করে যাবে, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখবো। আচ্ছা কাজ করবি ভাই? কি বলবি বল? যে আমাকে কলঙ্কিনী করেছে, আমি তার হাতে সিঁদুর চাই। আরে তুই কি বলছিস? রাধা? আরে ঠিকই বলছি। তুই পারবি ভাই ওই রুদ্রের সঙ্গে আমার বিয়ে দিতে? এবার চুপ করে আছিস কেন? বল না ভাই, তুই পারবি ওই রুদ্রের সঙ্গে আমার বিয়ে দিতে? তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আরে আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না। আমি যাবো, আমি রুদ্রের কাছে যাবো। আরে দরকার হলে আমি রুদ্রের পায়ে ধরে বলবো, ওরে রুদ্র, তুই আমার বোনের স্মৃতিটা রাখিয়ে দে। রুদ্র, আমার বোনের স্মৃতিটা রাখিয়ে দে। রুদ্র, গরিব মানুষের ঘর আটকে রেখে একদল নেতা আসছে। ট্রেন অ্যাক্সিডেন্টে কত মানুষের প্রাণ হারানো, তাই দেখি ডাক্তাররা আসছে। গ্রেফতার হওয়ার ভয়ে নেতারা মুখ লুকিয়ে বসে আছে। তাই দেখি প্রশাসন বিভাগ আসছে। কি হলো গিন্নিমা? আপনি এভাবে উঠিলেন কেন? কে? গিন্নিমা, আপনি আমাকে চিনতে পারছেন না? পেরেছি। তুমি তো ইংরেজদের বুকে আঘাত হানা ক্ষুদিরাম বোস। গিন্নিমা, তুমি তো পুরুষ শাসিত সমাজের বুকে স্বাধীনতার পতাকা ওড়ানো সুভাষ বোস। না গিন্নিমা, না, আমি সহদেব। আপনি মনে করতে পারছেন না? না রে, মনে করতে পারছি না রে। মনে করার চেষ্টা করলে না মাথার মধ্যে যন্ত্রণা হয়। হ্যাঁ, মাথার মধ্যে খুব যন্ত্রণা হয় রে। গিন্নিমা, খুব যন্ত্রণা। গিন্নিমা, এই সহদেব, সহদেব বল না রে, আমি আমার সীতাকে ফিরে পাবো তো? বল না রে, বল আমি আমার সীতাকে ফিরে পাবো তো? গিন্নিমা, আমি আপনাকে কতবার বলবো, আপনি আপনার সীতাকে কোনো দিনের জন্য খুঁজে পাবেন না, কিন্তু আপনি আমার কোনো কথা শুনছেন না। গিন্নিমা, বাড়ির মধ্যে রুদ্রের বিয়ে হচ্ছে, আর রুদ্র যদি জানতে পারে যে আপনি বাড়ির বাইরে এসেছে, তাহলে আর রক্ষে নেই। আপনি যান গিন্নিমা, আপনি বাড়ির ভেতরে যান। না,
আমি কোথাও যাব না। আমি এই গ্রামে থেকে আমি আমার সীতাকে খুঁজে বেড়াবো। সীতাকে কেন আপনি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবেন? কে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবির বিদ্রোহ করা বেরিয়ে গেছে। কতবার বললাম, চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, বিদ্রোহ করো না। আমার কথা শোনেনি। থাক 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 থাক, পাগলা গাড়াতে পড়ে থাক থাক। এই রে এই রে, আমাকে তো বুঝতে হবে গো। গিন্নিমা, আমাকে বুঝতে হবে। আমি যাই, আমি যাই, হ্যাঁ আমি যাই। গিন্নিমা, আপনি কি শান্ত হন? এই সহদেব, গিন্নিমা, সহদেব রে, বল না, বল না রে, আমি ফিরে পাবো কিনা তুই বল না। বল বল, তুই আমার মাথায় হাত রেখে বল তো, বল না, বল আমার সীতা বেঁচে আছে? চুপ করুন গিন্নিমা। আপনি আপনি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবেন না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ওই রোদ্দুর জানতে পারলেন, ওই রোদ্দুর জানতে পারলে মেরে ফেলবে আপনি। আপনি যান গিন্নিমা, আপনি বাড়ির ভেতরে যান। বেশ বেশ সহদেব, আমি বাড়ির ভেতরেই যাচ্ছি সহদেব। গিন্নিমা, আমি বাড়ির ভেতরেই যাচ্ছি, তবে যাওয়ার আগে আমার সীতাকে খুঁজে আনার দায়িত্বটা আমি তোর হাতে দিয়ে গেলাম সহদেব। আমার সীতাকে খুঁজে আনার দায়িত্বটা আমি তোর হাতে দিয়ে গেলাম রে সহদেব। আমার সীতাকে খুঁজে আনার দায়িত্বটা আমি তোর হাতে দিয়ে গেলাম। গিন্নিমা, গিন্নিমা, আমি আপনাকে কেমন করে বোঝাই যে আপনার মতো আমি গিন্নিমা, গিন্নিমা, আমি আপনাকে কেমন করে বোঝাই যে আপনার মতো আমিও এক অব্যক্ত যন্ত্রণায় ছটপট ছটপট করছে। একটা চিরন্তন সত্য, একটা চিরন্তন সত্য আমি না পারছি বলতে, আর না পারছি মানব সমাজে তুলে ধরতে। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় করো ভেঙে বেজে ওঠে জিগা, বেজে ওঠে জিগা।
বেজে ওঠে যে ভেতরে আসতে পারি? কে? ও, এসেই তো বলছো ভিখিরির দল। তা কি জন্য এসেছো? যদি খেতে চাও তাহলে যাও, রাস্তায় গিয়ে নর্দমার জল খাও। তবু এবারের খাওয়ার জুটবে না, কারণ এবারের খাওয়ারে বিষ আছে, বিষ। আমরা এখানে খেতে আসিনি। তাহলে কি জন্য এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। আমরা রুদ্রবাবুর সঙ্গে দেখা রোদ্দুরের সঙ্গে দেখা হবে না, যাও, চলে যাও ওখান থেকে। আপনি এই কথা বলছেন, আপনি কে? আমি এবারে চাকর, কিন্তু তুমি কে? আমি কালীপদ ঘোষের বড় মেয়ে রাধা। রাধা? না, রোদ্দুরের সঙ্গে দেখা হবে না, চলে যাও ওখান থেকে। রোদ্দুরের সঙ্গে দেখা না করে আমরা এখান থেকে যাব না। ভালোই না গেলে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবো। তবু রোদ্দুরের সঙ্গে দেখা হবে না, যাও, চলে যাও ওখান থেকে। কে দেখা করতে এসেছিস সহদেব? এই ভিখিরির দল। ও আচ্ছা, তুই এখন যা। বেশ, যাচ্ছি। ভিখারি। এ তোমরা কারা আর কেন এসেছো এখানে? আমাদের চিনতে পারছে না? মনে পড়ে সেদিন রাধার ইজ্জত নিয়ে ওর মুখে অ্যাসিড মেরেছিলেন। আমি? হ্যাঁ। আরে বাবা, আমার মতো সৎ আদর্শ চরিত্রবান ছেলে এই গ্রামে দুটো নেই। আর আমিও দর্শন করে মুখে অ্যাসিড মারবো না, এটা সম্পূর্ণ মিথ্যা। তোমার কিন্তু চেনেই না। আমাকে চেনেন না, অথচ যাকে শিবপুরের রাস্তায় ধর্ষণ করে মুখে অ্যাসিড মেরে মুখ পড়িয়ে দিয়েছিলেন আমি সেই রাধা। শালি নাটক করতে এসেছে, নাটক। আর এই নাটকের হিরো হিরোইনেরা আমাকে সাজাবে ভিলেন। না, ওই ফাঁদে আমি পা দেবো না। মাথা খারাপ না পেট খারাপ? নাটক নয় রঘুবাবু, নাটক নয়। চুপ! যত সব কোথা থেকে সেখানে নাটক শুরু করে দিয়েছে। নাটক। সত্যকে মিথ্যা বলে চাপা দেওয়ার চেষ্টা করবেন না। এখানে নাটকটা আপনি শুরু করেছেন। আপনি রঘুবাবু, ভুল তো আমি করেছি, সেই ভুলের শাস্তি আপনি আমাকে দিন। হ্যাঁ রঘুবাবু, আমাকে দয়া করে আমার বোনকে আপনি বাঁচান। কি বলতে চাইছো তাই বলো। বলতে চাইছি আমার এই বোনের স্মৃতিতে এক চিলতে সিঁদুর দিয়ে ওকে কলঙ্কিনী থেকে আপনি মুক্ত করুন। কি বললে? সিঁদুর? না, সে সিঁদুর আমি পরাতে পারবো না। তার চেয়ে এক কাজ করো, অন্য কারো কাছ থেকে পরিয়ে নেওয়ার। শোনো, বেশি কথা বলো আমি পছন্দ করি না।